আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি আরশিদ আলী। শুরুতেই জানাবো সংবাদ শিরোনামগুলো। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ। চট্টগ্রামে ক্যারিবিয়ানদের 120 রানে হারালো টাইগাররা। দুই মাস্টারকে কারাগারে পাঠানোয় হঠাৎ করে শ্রমিক কর্মবিরতিতে বন্ধ সারা দেশের লঞ্চ চলাচল, যাত্রীদের দুর্ভোগ চরমে। দেশে এসেছে অক্সফোর্ডের 50 লাখ ডোজ ভ্যাকসিন। নমুনার ছাড়পত্র পেলেই পৌঁছে যাবে জেলায় জেলায়, নিবন্ধন ছাড়া পাবে না কেউ। মধ্যরাতে শেষ হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণা। সরকার হস্তক্ষেপ করবে না জানালেন ওবায়দুল কাদের। বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। অ্যাডভেঞ্চার লঞ্চ দুর্ঘটনার মামলায় ঢাকার মেরিন আদালতে 2 জন মাস্টারকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে হঠাৎ করেই সারা দেশে যাত্রীবাহী লঞ্চে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। দুপুর 2টার দিকে সদরঘাট সহ সারা দেশের টার্মিনালে ও ঘাটে থাকা লঞ্চগুলো শ্রমিকরা সরিয়ে নেয়। এতে কার্যত সারা দেশে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। পূর্ব ঘোষণা ছাড়া লঞ্চ চলাচল বন্ধ হওয়ার চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেকেই ঘাটে এসে লঞ্চ না পেয়ে ফিরে যেতে বাধ্য হন। নৌযান শ্রমিক ফেডারেশন নেতারা জানান, জামিনযোগ্য মামলায় স্বেচ্ছায় হাজির হয়ে জামিন না পাওয়ায় শ্রমিকরা কাজ করছেন না। রুহুল আমিন ও জামাল হোসেনের জামিন না পাওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। দর্শক, সদরঘাটে আছেন আমাদের সহকর্মী জাহিদ আহমেদ বাবু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বাবু, আপনি তো সদরঘাটে রয়েছেন, তো সেখানে তো যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এই যে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে, এ কারণে সেখানকার কি অবস্থা সৃষ্টি হয়েছে আমাদের জানান। জি, ধন্যবাদ আপনাকে। আসলে শুরু থেকে জানিয়ে দিতে চাচ্ছি আপনাকে, সেটা হলো যে গত বছর চাঁদপুর হরিদা ঘাট এলাকায় সেখানে অ্যাডভেঞ্চার 1 এবং অ্যাডভেঞ্চার 9 এই দুটি লঞ্চের সাথে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের সাথে সেখানে কোনো নিহত ঘটনা ঘটেনি, কিন্তু সেক্ষেত্রে দুটি লঞ্চের সাথে যে দুর্ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানে যে লঞ্চের 2 মাস্টার, সেই 2 মাস্টারের নামে মামলা হয়। সেই মামলার প্রতিবাদে জামিন নামঞ্জুর করে মেরিন আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর প্রতিবাদে হঠাৎ করেই এই সদরঘাট এলাকায় বিকেল 3টার দিকে তারা লঞ্চ দক্ষিণ অঞ্চলে দেশের দক্ষিণ অঞ্চলের লঞ্চ যাত্রাটা যেটা তারা বন্ধ করে দিয়েছে। তো এই অবস্থাতে আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়ত যে প্রতিদিন সন্ধ্যার সময় এই এলাকাতে আমি যদি আপনাকে দেখাতে চাই, এই রাস্তা দিয়েই প্রতিদিন সন্ধ্যার সময় এখানে যাত্রীরা আসেন এবং এই আজকের যে চিত্রটা, সেই চিত্রটাতে বোঝা যায় যে প্রতিনিয়তই এখানে যাত্রীরা ছিল, কিন্তু সেই যাত্রী আজকে সেখানে নেই। আমরা পল্টনের বাইরে আমরা দেখেছি সেখানে হাজার হাজার যাত্রী তারা অপেক্ষমান আছে। তারা দেশের দূর দূরান্ত থেকে তারা এই সদরঘাট লঞ্চ টার্মিনালে তারা এসেছেন। তারা পরিবার পরিজন নিয়ে এবং তাদের ছোট ছোট বাচ্চা শিশুদেরকে নিয়ে তারা এখানে এসেছেন। এবং এমন যাত্রী আছে এখানে, সেই সমস্ত যাত্রী তারাও কিন্তু অনেক মালামাল নিয়ে তারা এখানে এসেছেন এবং তারা যে কীভাবে যাবেন সেটার কোনো নিশ্চয়তা নেই। এদিকে এখানে লঞ্চ কর্তৃপক্ষ এবং সাধারণ লঞ্চের সমিতি যারা আছেন তারা আসলে কোনো এখনো পর্যন্ত কোনো তারা বলে দেয়নি যে তারা সেক্ষেত্রে লঞ্চটা কবে নাগাদ মানে আবার ছাড়বে। এখানকার যাত্রীদের সাথে আমরা একটা কথা বলতে চাই যে যাত্রীরা যেভাবে আসেন তারা কিন্তু অনেক দুর্ভোগে পড়েছেন। সে যাত্রীরা দূর দূরান্ত থেকে এখানে আসছেন এবং কোনো ব্যবসায়ী আছেন, সেই সমস্ত ব্যবসায়ী তাদের কিন্তু মালপত্র লঞ্চের মধ্যেই আছেন এবং সেই মালপত্রগুলো আসলে পচে যাওয়ার অবস্থা আছে। এবার কবে নাগাদ এই লঞ্চ ছাড়বে সেটারও কোনো হুদিস এরা বলতে পারছে না। তো এখানে আমি কিছু যাত্রীর সাথে আমি কথা বলতে চাচ্ছি, যেতে আসলে আপনি কি বলবেন? আমি মোহাম্মদ আব্দুল সালাম, আমি জব করি পল্লী বিদ্যুৎ ভোলায়। আমি নিয়ম মতোই আসছি। আমার 8টা 20-এ লঞ্চ ছাড়ার কথা, আমি কেবিন বুকও দিয়েছি,
কিন্তু এখানে এসে শুনলাম যে 4টার পর থেকে নাকি হঠাৎ অনির্দিষ্টকালের জন্য লঞ্চ বন্ধ, কি কারণে ধর্মঘট, কোন মাস্টারের নামে কেস হয়েছে। কিন্তু আমি এখন আগামী দিন আমার যে অফিস করার কথা পল্লী বিদ্যুতে, আমি এখন কিভাবে অফিস করব তাই নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছি। এখন আমি বাসায় বা কিভাবে যাব, আমি সেই নবীনগর থেকে এই সদরঘাট পর্যন্ত অনেক কষ্ট করে আসছি, কিন্তু এখন আমি যাইতে পারতেছি না। যেমন শুনছিলেন এরকম অসংখ্য যাত্রী এখানে অপেক্ষা করে আছেন এবং বাইরেও তারা অপেক্ষা করে আছেন। তারা এদের মধ্যে অনেকেই তাদের সদরঘাটে এসে তারা আবার ফিরে গেছেন এবং অনেক যাত্রী তারা কিন্তু রাত্রি যাপনও এখানে করবেন। এখানে আইন শৃঙ্খলার যারা দায়িত্ব আছেন সে তাদেরকে আসলে খুব একটা নজরে আসছে না। জায়গায় জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু সেখানে আছেন, কিন্তু পল্টন ঘিরে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী আমাদের চোখে পড়েনি। আর এখানে যে সমস্ত যে যাত্রীরা আছেন তারা কিন্তু আসলে অনিশ্চয়তার মধ্যে আছেন এবং তাদের যাওয়ার কোনো মানে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি যে তারা কি করবেন। তো এই ছিল সদরঘাট টার্মিনাল থেকে সর্বশেষ খবর। আশিদা। বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন সদরঘাটে, প্রয়োজনে আমরা আবার আপনার সঙ্গে যোগাযোগ করব। দর্শক, আমরা জানি সারা দেশে লঞ্চ চলাচল বন্ধ থাকার কারণে যে জনভোগান্তি সৃষ্টি হয়েছে সেই আপডেট জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদ আহমেদ বাবু। চলে যাচ্ছি পরের সংবাদে। ভারতের সেরাম ইনস্টিটিউট তৈরি অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের প্রথম চালান 50 লাখ ডোজ দেশে পৌঁছেছে। এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইট ভ্যাকসিনের চালান ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে এলো এসব ভ্যাকসিন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেন, টঙ্গীতে বেক্সিমকোর ওয়্যারহাউসে ভ্যাকসিন সংরক্ষিত থাকবে। নমুনা পরীক্ষার ছাড়পত্র পেলে সরকারের চাহিদা মোতাবেক বিভিন্ন জেলায় পৌঁছে দেওয়া হবে। বিস্তারিত আরও জানাচ্ছেন ডেনি জং। ঘড়ির কাঁটায় সকাল 10:56। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 50 লাখ ডোজ ভ্যাকসিন নিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ভারত থেকে কেনা 3 কোটি ভ্যাকসিনের প্রথম চালানটি বিমানবন্দরে গ্রহণ করেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। বিশেষায়িত কভার্ড ভ্যানে সেগুলো পাঠানো হয় টঙ্গীতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওয়্যারহাউসে। বিমানবন্দরের বাইরে নাজমুল হাসান পাপন জানান, 48 ঘন্টার মধ্যেই ভ্যাকসিনের নমুনা ওষুধ প্রশাসনের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হবে। তারপর ছাড়পত্র পাওয়ার পরই ভ্যাকসিন বিভিন্ন জেলায় পাঠানো হবে। তারা 50 লক্ষ ডোজ আমাদের কাছে আজকে আমরা রিসিভ করলাম, সিরাম ইনস্টিটিউট থেকে এসেছে এবং যতগুলো ব্যাচের ভ্যাকসিন এসেছে সেই প্রত্যেকটা ব্যাচের স্যাম্পল আমরা ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে পাঠাবো টেস্ট করার জন্য। ওখানটায় যদি ওনারা সব ঠিক থাকে তাহলে আমাদেরকে ছাড়পত্র দিবে। ছাড়পত্র দেওয়ার সাথে সাথে আমরা সেই ভ্যাকসিনগুলা 64টা ডিস্ট্রিক্টে সরকার যে সমস্ত জায়গায় পৌঁছাতে বলেছেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে গিয়ে আমরা পৌঁছে দিয়ে আসবো। প্রতি মাসেই ভারত থেকে কেনা ভ্যাকসিনের 50 লাখ করে বেক্সিমকোর মাধ্যমে দেশে আসবে বলেও জানান নাজমুল হাসান পাপন। যদি ওটার ভিতরে কোনো ড্যামেজ, শর্টেজ বা কোনো রকমের সমস্যা থাকে সেইগুলা আমরা বেক্সিমকো ফার্মার নিয়ে তাদের সরকারকে রিপ্লেস করে দেবে। তো সমস্ত দায়িত্বটা এই যেটা সাধারণত এর আগে কখনো কোনো কোম্পানি করে নাই, সরকার করত, এইবার এই সমস্ত দায়িত্বটা বেক্সিমকো নিয়েছে, সেটাই আমরা করতে যাচ্ছি। ভারত সরকারের উপহার হিসেবে সেরাম ইনস্টিটিউটে তৈরি 20 লাখ করোনা ভ্যাকসিন বৃহস্পতিবার দেশে এসে পৌঁছায়। ড্যানি রং, মাই টিভি, ঢাকা। নিবন্ধন ছাড়া কেউ পাবে না করোনার ভ্যাকসিন। 27 জানুয়ারি প্রধানমন্ত্রী ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি উদ্বোধন করার পরেই শুরু হবে সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন কার্যক্রম। করোনা আক্রান্ত ব্যক্তি, 18 বছরের কম বয়সী, অন্তঃসত্ত্বা নারী এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিক রোগীরা নিতে পারবেন না এই ভ্যাকসিন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন সংশ্লিষ্টরা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। gov.bb-তে যান অথবা গুগল প্লে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের একটি দল নিজস্ব উদ্যোগ ও ব্যবস্থাপনায় করোনা ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম সুরক্ষা সফটওয়্যার প্রস্তুত করে। এর বিস্তারিত তুলে ধরতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সংশ্লিষ্টরা। নতুন এই সফটওয়্যারের বিস্তারিত জানান তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। তো আমাদের সুরক্ষা ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেমের প্রধান যে বৈশিষ্ট্য সেগুলো হচ্ছে
সেলফ রেজিস্ট্রেশনের মাধ্যমে অনলাইনে নিবন্ধন ও ভ্যাকসিন কার্ড ডাউনলোডের ব্যবস্থা এখানে থাকছে। ভ্যাকসিন গ্রহণ ও ভ্যাকসিন প্রদানের জন্য অনলাইনের মাধ্যমে যাচাই ও মনিটরিং করা যাবে। ভ্যাকসিনের 2টি ডোজ সম্পন্ন হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে সুরক্ষা সিস্টেম হতে অনলাইনের মাধ্যমে টিকা গ্রহণের সার্টিফিকেট পাওয়া যাবে। জাতীয় পরিচয়পত্রের গেটওয়ে পরিচয়ের মাধ্যমে নিবন্ধনকৃত ব্যক্তির পরিচয় যাচাই বাছাই করা হবে। SMS এর মাধ্যমে নিবন্ধনকৃত ব্যক্তিকে ভ্যাকসিন প্রদানের তারিখ ও তথ্য প্রদান করা যাবে। সুরক্ষায় নিবন্ধন প্রক্রিয়াও তুলে ধরেন জুনাইদ আহমেদ পলক। www.surokha.gov.bd ওয়েব পোর্টালে প্রবেশ করতে হবে। নিবন্ধন বাটনে ক্লিক করে নাগরিক শ্রেণী সিলেক্ট পূর্বক জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে। তারপর যাচাই বাটনে ক্লিক করে স্বয়ংক্রিয়ভাবে পরিচয় নিশ্চিত করতে হবে। পরিচয় যথাযথ হলে বাংলা ও ইংরেজিতে নাম ফর্মে দেখা যাবে। ভ্যাকসিন কার্যক্রম স্বচ্ছতা নিশ্চিতেই সুরক্ষা সফটওয়্যার তৈরি হয়েছে বলে জানান মুখ্য সচিব। সমস্ত জাতির জন্য যেটা একটা বড় ঘটনা, সেটা হচ্ছে একটাও আমাদের তৈরি হয়েছে 70 লক্ষ ভ্যাকসিন তৈরি হয়েছে, প্রস্তুত আছে। বাংলাদেশের মাটিতে এখন 70 লক্ষ ভ্যাকসিন আমাদের আছে। প্রধানমন্ত্রীর কার্যালয় সচিব জানান, ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম ও সুরক্ষা সফটওয়্যারের উদ্বোধন হবে 27 জানুয়ারি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা সবাই জানেন যে আগামী 27 জানুয়ারি বিকেল 3টা 30 মিনিটে করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। করোনা আক্রান্ত ব্যক্তি, 18 বছরের কম বয়সী, অন্তঃসত্ত্বা নারী এবং যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই তারা পাবেন না করোনা ভ্যাকসিন, জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। 27 তারিখের পরে 28 তারিখ অথবা 29 তারিখ আমরা ঢাকার 5টা হাসপাতালে আমরা এই টিকাটা দিব। একটা হচ্ছে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, তারপরে হচ্ছে কুইকমৈত্রী হাসপাতাল, তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, তারপরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। করোনার ভ্যাকসিন নিয়ে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলছেন, ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত, যার তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। রাজধানীতে এক প্রশিক্ষণ কর্মশালায় তারা এসব কথা বলেন। SM খোরশেদ আলমের রিপোর্ট। দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া শুরু হওয়ার আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। একদিনের এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের 85 জন চিকিৎসক ও নার্স। দেশে আসা অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রশিক্ষকরা। এই ভ্যাকসিনটা 2টা ডোজ দেওয়া হবে। কেমন? প্রথম ডোজ হচ্ছে গিয়ে আপনি ধরেন আজকে নিলেন, আগামী 2 মাস পরে সেকেন্ড ডোজ নেবেন। হাফ অ্যান আওয়ার থেকে 1 আওয়ার পর্যন্ত অবজারভেশনে রাখবো। এরপরে সাধারণত মেজর সাইড এফেক্ট হওয়ার কোনো সুযোগ নাই। এই ভ্যাকসিন নিয়ে জনগণকে অভয় দেন ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। সব ভ্যাকসিনেরই কিছু ছোটোখাটো পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, এটা সবার জন্য না, কারো জন্য হতে পারে। যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে সে বিষয়ে তারা ম্যানেজমেন্ট দিয়ে থাকবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান করোনায় ভ্যাকসিন দেয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা। এই আস্থার সংকটটা দূর করার জন্য কিন্তু বাংলাদেশ সরকার প্রথমেই স্বাস্থ্যকর্মীদেরকে এই টিকাটি প্রদান করছেন। এটা জানাতে চাই, আপনারা উদ্বুদ্ধ করেন জনসাধারণকে, যাতে করে সবাই এই ভ্যাকসিন পর্যায়ক্রমে নিতে পারে। SM খোরশেদ আলম, মাইটিভি, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। উৎসবের আমেজ বইছে ভোটারদের মাঝে। সিটি কর্পোরেশন নির্বাচনে নিরাপত্তায় মোতায়েন রয়েছে 9000 পুলিশ সদস্য। বিশেষ নিরাপত্তায় নিয়োজিত রয়েছে SB, DB, সোয়াটস ও কাউন্টার টেরোরিজমের সদস্যরা। চট্টগ্রাম প্রতিনিধি HM আলমগীর হোসেনের রিপোর্ট।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে 7 জন, সংরক্ষিত 57 জন এবং সাধারণ কাউন্সিলর পদে 172 জন প্রার্থী ভোটের লড়াইয়ে মাঠে নেমেছেন। একদিকে যেমন আওয়ামী লীগ ও বিএনপির 2 মেয়র প্রার্থীর জমজমাট নির্বাচনী প্রচারণা চলছে, অন্যদিকে নগরীর 41টি ওয়ার্ডে চলছে কাউন্সিলর প্রার্থীদের চোখ ধাঁধানো ডিজিটাল প্রচারণা। সন্ত্রাস, ভূমিদস্যু, ইয়াবা ব্যবসায়ী, চাঁদাবাজ, এগুলো জিরো টলারেন্স আমার সমাজ থেকে বিতাড়িত করতে হবে এবং কিশোর গ্যাং, এগুলোর জন্য আমার প্রথম কাজ হবে। পেশি শক্তি ব্যবহার করে নির্বাচনে অংশগ্রহণ করার একটা চক্রান্ত তারা করছে, তা আমার মনে হয় না তারা সফল হবে, কারণ আমাদের প্রশাসন খুব সোচ্চার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচনের জন্য খুবই উনি দৃঢ় প্রতিজ্ঞ। নগরীর অলিতে গলিতে কাউন্সিলর প্রার্থীরা চালাচ্ছেন গণসংযোগ। প্রার্থীদের মধ্যে কেউ কেউ নিজের শক্তি সামর্থ্য জানান দিচ্ছেন, আবার কেউ কেউ তুলে ধরছেন এলাকার অতীত উন্নয়নের চিত্র। তবে নির্বাচনী সুষ্ঠু পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন বিদ্রোহী প্রার্থীরা। যোগ্য লোককে ওনারা নির্বাচিত করবেন এবং সুষ্ঠু নির্বাচন হলে মানুষ যদি উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে, ইনশাল্লাহ আমি এবার 26 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হব। আশা করি এলাকার মানুষ আমার এই সাথে তাল মিলিয়ে আগামী 7 জানুয়ারি ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আপনাদের মূল্যবান ভোটটি আমাদের নৌকা বঙ্গবন্ধুর কন্যার উন্নয়নের বরাদ্দগুলোর অংশ হিসেবে আমরা এলাকাবাসীর কাছে দরজায় পৌঁছে পারবো। আগামী 27 জানুয়ারি ব্যাডমিন্টন র্যাকেট মার্কায় ভোট দিয়ে যদি আমি বিজয়ী হই, ইনশাল্লাহ যে ওয়াসার পানির ব্যবস্থা এবং এই এলাকার রাস্তাঘাট যে কাঁচা রাস্তাগুলো পাকাকরণ করে এবং এই এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান করাই হবে আমার নির্বাচনী প্রধান লক্ষ্য। সুষ্ঠু সুন্দর পরিবেশে যে আপনার ভোট দিতে পারে, তাহলে ইনশাল্লাহ শতভাগ আমি জয়যুক্ত হবেন। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড রয়েছে এবং ভোটারদের নিরাপত্তায় সকল প্রকার ব্যবস্থার কথা জানালেন রিটার্নিং অফিসার। আমরা প্রত্যেক প্রার্থীরই প্রচার প্রচারণায় কোনো সমস্যা আছে কিনা বা তারা স্বাধীনভাবে প্রচার প্রচারণা করতে পারছেন কিনা সেই বিষয়গুলো আমরা মনিটরিং করছি এবং আমরা সবাইকে সমান সুযোগ সুবিধা দেওয়া ক্ষেত্র তৈরি করার জন্য যা যা করা দরকার আমরা সেটাই করছি। HM আলমগীর হোসেন, মাই টিভি, চট্টগ্রাম। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণ যার পক্ষে রায় দিবে তিনি মেয়র নির্বাচিত হবেন। আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, করোনা মহামারীর শুরু থেকে সরকারকে বিতর্কিত করার অপচেষ্টায় ব্যর্থ হয়ে বিএনপি এখন ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। সমসাময়িক বিষয় নিয়ে সরকারি বাসভবনে গণমাধ্যমে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আলোচনায় গুরুত্ব পায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। চট্টগ্রামে জনগণ যাকে খুশি ভোট দেবেন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে নির্বাচন কমিশনকে সরকার সম্পূর্ণ সহযোগিতা দেবে। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী। ভ্যাকসিন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাব দেন তিনি। বিএনপি আশা করেছিল সঠিক সময়ে টিকা আনা সম্ভবপর হবে না। যখন সঠিক সময়ে টিকা আসা চলে আসলো, তখন এই টিকা নিয়ে তারা প্রশ্ন তুলে জনগণকে বিভ্রান্ত করার আরেক অপচেষ্টায় লিপ্ত হয়েছে। সম্মুখ সারির যোদ্ধাদের সাথে প্রথম ধাপেই ভ্যাকসিন নিতে চান ডক্টর হাসান মাহমুদ। এদিকে রাজধানীর মৌচাকে প্রতিবন্ধীদের মাঝে বস্ত্র বিতরণ করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। নেতা হবার যোগ্যতা পেতে শিক্ষাগত সার্টিফিকেটের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ভারত নিজ দেশেই ভ্যাকসিন প্রদান না করে বাংলাদেশের ট্রায়ালের জন্য পাঠিয়েছে। মানুষের জীবন নিয়ে সরকার উপহাস করছে বলেও মন্তব্য করেন রিজভী। একটা টিকা দেবেন, সেই টিকাটা সকল গবেষণায় উত্তীর্ণ হবে যে টিকা নেওয়ার পর এই করোনা ভাইরাস আমাকে আক্রমণ করবে না। সেখানে অঙ্গীকারনামা কেন? সেখানে সম্মতিপত্র কেন? সেখানে সই দেবে কেন? জনগণ তো আরো সন্ত্রস্ত হলো যে ওইখানে ডাল মে কিউ কালা হয়, কারণ ভারত নিজে
তাদের দেশের লোককে এই করোনার টিকা দিচ্ছে না, তারা মার্চ মাসে ট্রায়াল করবে। আমরা জাতীয় সংসদে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাস মহামারীর মধ্যে প্রায় 10 মাস পর মন্ত্রিসভা বৈঠকে সশরীরে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্যবিধি মেনে 6 জন মন্ত্রী ও 6 জন সচিব এই বৈঠকে অংশ নেন। সবশেষ গত বছরের 6 এপ্রিল সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গণভবনে মন্ত্রিসভার শেষ বৈঠক হয়েছিল। ওই বৈঠকেও কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা অংশ নিয়েছিলেন। বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড আইন 2020 খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। আইন অনুযায়ী যথাযথ নিবন্ধন ছাড়া কেউ ট্যুর অপারেট করতে পারবে না। বৈঠক শেষে সচিবালয়ে বিষয়টি সাংবাদিকদের কাছে তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। লক্ষ্যে সুপরিকল্পিত ট্যুর কার্যক্রম পরিচালনার জন্য ট্যুর অপারেটর ও ট্যুর গাইডের কার্যক্রম আইনের আওতায় পরিচালনা এবং পর্যটকদের স্বার্থ সংরক্ষণের জন্য বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড নিবন্ধন ও পরিচালনা আইন 2020 খসড়া প্রণয়ন করা হয়। এটা 2021 হয়ে যাবে আর কি। ট্রাভেল এজেন্সিগুলোর মালিকানা হস্তান্তর এবং দেশ বিদেশের শাখা খোলার সুযোগ দিতে বিদ্যমান বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন বিল 2021 সংসদে পাশ হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীর প্রস্তাবক্রমে কণ্ঠভোটে বিলটি পাশ হয়। এর আগে বিলের ওপর জনমত যাচাই বাছাই কমিটিতে পাঠানো সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। বর্তমানে কোনো অপরাধের জন্য ট্রাভেল এজেন্সিকে জরিমানা করার সুযোগ নেই। কর্তৃপক্ষ তাদের নিবন্ধন স্থগিত বা বাতিল করে পাশ হওয়া বিলে বিধি ভাঙলে জরিমানার বিধান রাখা হয়েছে। প্রিয় দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টা 30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আরশিদ আলী। আল্লাহ হাফেজ।